আমাদের বিবাহিত জীবনের এটা হলো চতুর্থ বছর জামাই ষষ্ঠী। তো এই চতুর্থ বছর জামাই ষষ্ঠীতে ৩টে জামাইকে নিয়ে সারাদিন তো বেশ ভালোভাবেই কাটলো। সারাটা দিন ভালোভাবে কাটার পরেও দিন শেষে যেন কোনো এক জায়গায় খারাপ লাগা একটু রয়েই গেল। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে ৬টা মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজ হচ্ছে আষাঢ় মাসের ৫ তারিখ, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো অনেকের এই জামাই ষষ্ঠীটা রয়েছে, আবার অনেকের নেই, কিন্তু আমাদের এই নিয়মটা রয়েছে। তো সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি, কাজগুলো বাগিয়ে নিচ্ছি যাতে সকাল সকাল মায়ের বাড়ি যেতে পারি। আর কালকে তো সারাটা দিন বৃষ্টি হয়েছে, তো সেই কারণে তো বাইরে কোনো রকম জামা কাপড় মিলতে পারিনি। এই তাড়াগুলোতেই সব কিছু মেলেছিলাম, এগুলো এখন তুলে নিয়ে চলে যাচ্ছি বাইরেতে মেলার জন্য। আজকে মনে হচ্ছে বেশ ভালো মতো রোদ্দুর দেবে, এখন থেকেই বোঝা যাচ্ছে। তো কালকে যেহেতু বেশ অনেকগুলো কাচাকুচি রেখেছিলাম, তো সেই কারণে আজকে বেশ খুব একটা কাচাকুচি নেই। আজকে আমি এখনো পর্যন্ত বাসি কাপড়টা চেঞ্জ করিনি, কারণ আজকে স্নান না করে রান্নাও চাপাতে নেই, স্নান না করে খাবারও খেতে নেই। তো সেই কারণে ভাবলাম একেবারে একটু পরে স্নান করে নেবো, আগে কাচাকুচিটা করে মিলে দিই। এদিকে ভিজেগুলো সবার প্রথম মিলে দিচ্ছি। ভিজের মধ্যে রয়েছে আমার বাসি নাইটিটা আর সোনামায়ের কটা মতো জামা প্যান্ট, আর এইদিকে বাদ বাকি যে শুকনোগুলো রয়েছে ওই শুকনো জামা প্যান্টগুলো একে একে মিলে দিচ্ছি। এখন ঘড়ির কাঁটায় 7:30 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু সোনামাকে খাওয়ানো, রেডি করানো, ক্লিনিং করানো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে তো আর বাড়িতে রান্না বান্না চাপাবো না, আজকে দিদিভাইও যাবে রপট আর আমিও যাব মায়ের বাড়ি। দিদিভাই আলতা পড়ছিল, তো আমাকে ডাকছিল যে বুনু আয় তোকেও পরিয়ে দিচ্ছি। আমি বললাম যে না, তোকে পড়াতে হবে না, আমি না হয় নিজেই পরে নিচ্ছি। তো যাই হোক, এইদিকে আমি আলতা পড়ছিলাম আর এইদিকে আমার সোনামাটাও ঠিক চলে এসেছে। আর ও আলতা পড়তে এতটাই পছন্দ করে যে যেদিনকে পড়বে তার কাছে আলতা পরে নেবে। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় 8:10-15 মতো বাজে। এই মুহূর্তে আমি মায়ের বাড়িতে চলে এসেছি। আমার বিশেষ করে সকাল করে আসার কারণ আজকে মায়ের বাড়িতে বেশ অনেকগুলো লোকজন খাবে। এই যে দেখুন, সকাল সকাল মা কিন্তু কাপড় চেঞ্জ করে পরে এইদিকে রান্না বান্না করতে আরম্ভ করে দিয়েছে। মিনিমাম 5 থেকে 6 রকমের ভাজাভুজি করা হবে, তো মা সবার প্রথমে ভাজাভুজিগুলোই সেরে নিচ্ছে। এইদিকে পটল ভাজা, আলু ভাজা হয়ে গিয়েছে, ওইদিকে ভেন্ডি ভাজাটা ভাজছে, আর কাল্লা ভাজাটা এখনো পর্যন্ত ভাজতে রয়েছে। আমাকে তো আমি খাবার খাইয়ে নিয়ে এসেছি, তো আমার তো আর কোনো রকম টেনশন নেই। তো মাকে এসে পড়ে বললাম যে মা কি করতে হবে বলো। তো মা বললো তুই যেহেতু স্নান করে এসেছিস, তাহলে পুজোর স্বাদটা আগে ধুয়ে রেখে দে, তাহলে আমি স্নানটা করে পুজোর স্বাদটা করে নিতে পাবো, আমি যতক্ষণকে ভাজাভুজিটা সেরে নিই। তো সেই কারণে সবার প্রথমে আমি পুজোর স্বাদটা ধুয়ে রেখে দিচ্ছি। একটা মতো বড় রেকাবি নিয়েছি, একটা মতো বড় বাটি নিয়েছি, আর দুটো মতো ছোট ছোট পাথর বাটি নিয়েছি। আজকে যেহেতু ষষ্ঠী পুজো রয়েছে, তো সেই কারণে বিশেষ করে ছোট ছোট বাটিগুলো নিয়েছি। একটা বাটিতে হলুদ বাটা আর একটা বাটিতে নাকি ওই দই আরে নিয়ে যেতে হয়। ওইদিকে ঠাকুরের স্বাদগুলো ধুয়ে পরে আমি মাকে বললাম যে মা তুমি না হয় চলে যাও, যা করবে করো। তো মা ওইদিকে গিয়েছে স্নান করতে, আর সোনামাকেও নিয়ে গিয়েছে। সোনামা তো দুষ্টুমি করবে, তবে মা বললো যে তোকে বেশি জ্বালাতন করবে উনুন সালে, তাহলে আমি নিয়ে চলে যাই। তো যাই হোক, এইদিকে তো মায়ের সব রকম ভাজাভুজি করা হয়ে গিয়েছে। আমি এবারে মাছের তেলটা ভেজে নিচ্ছি। মাছের তেলটা তুলে রেখে দেবো, তারপরে কড়াইটা ভালো করে পরিষ্কার করব। কড়াই চুটি যদি ভালো করে পরিষ্কার না করা হয়, মাছের তেলটা যদি কোনো কারণবশত তেতো হয়ে যায়, তাহলে কিন্তু মাছগুলো পুরোটাই তেতো লাগবে, আর মাছের ঝোলটাও কিন্তু ভালো লাগবে না। তো সেই কারণে মাছের তেলটা ভাজার পরে ভালো করে কড়াইটা পরিষ্কার করে পরে আমি তেলটা দিয়েছি। তেলটা কিন্তু আমি ভালোভাবে আসার পরেই মাছগুলো দিয়েছি, না হলে কিন্তু মাছগুলো লেগে যাওয়ার ভয় রয়েছে। তো যাই হোক, সবার প্রথমে আমি মুড়োগুলোই দিয়েছি। যেহেতু প্রথম তেলটা একটু বেশি পরিমাণেই থাকে, এই মুড়োগুলো বেশ ভালো মতো ভাজা যায় ডুবো তেলে। তো সেই কারণে সবার প্রথমে মুড়োগুলোই দিয়ে দিয়েছি। আর মুড়োগুলো কিন্তু মা একটাও কাটেনি, প্রত্যেকটা গোটা গোটা রেখে দিয়েছে ও জামাইদেরকে দেবে বলে। যাই হোক, এদিকে আমার প্রথম কড়াইটা ভাজা হয়ে গিয়েছে, এবারে একে একে সব কটাই ভেজে নেবো। আজকে কিন্তু মা বেশ অনেকগুলোই মাছ কিনেছে, আজকে বেশ অনেকগুলোই নিমন্ত্রিত লোক রয়েছে, তাদের মধ্যে বেশ অনেকজনই মাছ খায়, যেমন আমি আর সোনা পাপাও তার দলেই রয়েছি। তো যাই হোক, এইদিকে তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে মাছের তেল আর মাছটা রেখে দিয়ে চলে আসি। ওইদিকে মা স্নান করে পুজোর স্নাতও করে নিয়েছে, বললো চল আগে পুজোটা দিয়ে আসি, তারপরে এসে বাদ বাকি যা করার করবো। আমি মাকে বলছিলাম যে আমি আর যাবো না, তুমি না হয় চলে যাও, আমি ততক্ষণকে রান্না বান্নাগুলো যতটা পারি সেরে রাখি। তো মা বললো যে না, আগে পুজোটা দিয়ে আসবি, চল এসে পরে মুড়ি খাবি, তারপরে না হয় রান্না বান্না করা যাবে। মা ওইদিকে পুজোর স্বাদটা নিয়ে পরে যাচ্ছে। তো সোনামাকে আমি বললাম যে তুই আমার কলকে আয়, তো ও কিন্তু মোটেও আসছে না, ও মামামের কলেই যাবে। আর আমি যেহেতু মাছ লেড়ে দিয়েছি সগরি আড়ে, তো সেই কারণে আমি তো আর পুজোর স্বাদটাও নিয়ে যেতে পারবো না, না হলে না হয় পুজোর স্বাদটাও নিয়ে যেতাম। তো যাই হোক, আমাদের কাছেই ষষ্ঠী বরতলাটা রয়েছে, আমার শ্বশুর বাড়ির সামনে, আপনারা তো হয়তো সকলেই জানেন। এই ষষ্ঠী বরতলাতে আমাদের কিন্তু এখন যাবতীয় যা পুজো হয়ে থাকে সব কিছুই হয়ে থাকে। আর এই বামুন ঠাকুরটাকে দেখছেন, এই বামুন ঠাকুরটা কিন্তু আমাদের নয়,
আজকে গোটা গ্রামের পুজো কিন্তু আমাদের এই ষষ্ঠী বটতলাতেই হয়ে থাকে। এই যে বামুন ঠাকুরটা দেখছেন, এই বামুন ঠাকুরটা হচ্ছে আমাদের পাশের পাড়ার লোকেদের বামুন ঠাকুর। তবে আমাদের বামুন ঠাকুর এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আজকে যেহেতু সবাইকারই বাড়িতে একটু তাড়াতাড়ি রয়েছে, তো সেই কারণে সবাই এই বামুনটার থেকেই পুজো করিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো এই বামুনটা আমাদের পুজো করিয়ে দিলেও আমাদের চাল আরে কিন্তু কোনো কিছুই নিচ্ছে না। এইদিকে সাইডে একটা আলাদা ব্যাগ রেখে দিয়েছে, ওই ব্যাগেতে আমাদের চালগুলো রেখে দিচ্ছে। শুধুমাত্র ও পুজোটা করিয়ে পরে টান জল বেলপাতা মন্ডা সবকিছু দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এইদিকে দেখুন সোনামাকে বামুন ঠাকুর একটা কলা পাকা দিয়েছে। ওই কলা পাকাটা নিয়ে সোনামা কিন্তু বেশ সুন্দর দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, চলুন এইদিকে আমাদের পুজো করানো কমপ্লিট হয়ে গিয়েছে। এসে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাবার খাইয়ে পরে। সোনামাকে ঘুম না পাড়ালে সোনামা প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করবে, কাউকে খাবার খেতে দেবে না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবে। তো সেই কারণে সবার প্রথম এসে পড়ে ওকে আমি খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এইদিকে মা সবার প্রথমে আমাকে 4টে চপ দিয়েছিল। তারপরে দেখলাম যে খেতে তো বেশ ভালো লাগছিল, তো তারপরে আমাকে মা 5টার থেকে 6টা মতো চপ দিল। আপনারা হয়তো অনেকেই বলবেন যে দিদিভাই এত চপ খেও না, গ্যাস হবে। জানি যে গ্যাস হবে, তবে সত্যি কথা বলছি চপটার স্বাদটা এতটাই দুর্দান্ত হয়েছিল কি আর বলবো। আর মা এই কিছুক্ষণ আগেই ছেঁকেছে, এখনও পর্যন্ত কিন্তু হালকা গরম গরম রয়েছে, তো সেই কারণে খেতে আরোই ভালো লাগছে। এদিকে আমরা যখন পুজো করিয়ে এলাম তখনই কিন্তু সেজদি ভাইয়ারা চলে এসেছিলো। আর সেজদি ভাই কিন্তু স্নান করে আসেনি, এসে পেরে স্নান করলো। এই মুহূর্তে আমি সেজদি ভাই দুজনেই মুড়ি খেতে বসে পড়েছি। তো যাই হোক, চলুন মুড়ি খাবারটা কমপ্লিট করি। সেজদি ভাই আসার সময় এই যে সোনা মায়ের জন্য এই জামাটা নিয়ে এসেছে। সত্যি বলছি জামাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর সোনা মায়ের বাবা এই কিছুদিন আগে অনলাইনে কিন্তু এরকম একটা জামা অর্ডার দিতেই যাচ্ছিল। তবে আমি বললাম যে না, আর দিতে হবে না, অন্যরকম জামা দাও, এটা না হয় একটু বড় হলেই পরাবো। আর সেজদি ভাই কিন্তু একটু বড় দেখেই এনেছে, কারণ সোনা মায়ের এই মুহূর্তে বেশ অনেকগুলোই জামা রয়েছে, আমি পরিয়ে হয়তো শেষ করতে পারবো না। তো সেই ভেবেই হয়তো সেজদি ভাই একটু বড় দেখেই জামা এনেছে। মায়ের যেহেতু দুদিন পরেই জন্মদিন রয়েছে, তো ওই জন্মদিনের উপলক্ষেই এই গিফটটা এনেছে সোনা মায়ের জন্য। সত্যি বলছি জামাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে জামাটা আশা করছি কমেন্ট করে জানাবেন। এখন ঘড়ির কাঁটা ওই 11টার মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু মেজদি, মেজবাবু, বোনপো সকলেই কিন্তু চলে এসেছে। ওরা আরও আগেই চলে আসতো, তবে ওদের সোনামুখীতে জাম ছিল বলে একটু দেরি হয়ে গেল। আর এদিকে সেজদি ভাই চিকেনটা আর মাছ রান্নাটা করে নিচ্ছে। এইদিকে পাশের বাড়ির কাকুকে দিয়ে মা একটা আনা করিয়েছিল ম্যাঙ্গো ফুটি। তো মেজবাবু, মেজদি সবাই মিলে চলে এসেছে, তো সেই কারণে মা এই মুহূর্তে ম্যাঙ্গো ফুটিটা নিয়ে এলো। তো আমাকেই বললো যে তুই সবাইকে দিয়ে দে। আমি বললাম যে না না, তুমি দিয়ে দাও। সোনামা তো আজকে গিফটের উপর গিফট পাচ্ছে। ওর মেজো মিমি ওর জন্য লেখার জন্য এটা নিয়ে এসেছে। ওদের ওইখানে 24 পরব বসেছিল, তো ওই 24 পরবের মেলাতে এটা দেখতে পেয়েছিল। বললে যে সোনামা এখন দাগ আরে কাটতে বেশ পছন্দ করবে, তো সেই কারণেই বিশেষ করে নিয়ে এসেছে এটা। তো যাই হোক, ওইদিকে তো মা সবাইকে ম্যাঙ্গো ফুটি দেওয়া হয়ে গিয়েছে, তো আমাকে ওই মুহূর্তে দিয়ে দিল। এই যে 1 গ্লাস দেখছেন, আমি কিন্তু এর আগেও মেজদির কাছ থেকে এরকম 1 গ্লাস মতো খেয়েছি, তো সেই কারণে আর নিলাম না। মা বলছিল যে আর একটুখানি নে, আমি বললাম যে না না, আর নেবো না, নাহলে কিন্তু আর ভাত খেতে পারবো না। এদিকে আমরা সকলেই মিলে বসে বসে গল্প করছিলাম, আর এদিকে কিন্তু মা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছিল আস্তে আস্তে। মায়ের যেহেতু জামাই, তো সেই কারণে মায়েরই তো একটু বেশি করে চিন্তাটা রয়েছে। এদিকে আচার আর ঘিটা শুধুমাত্র সেঞ্জিয়ে রাখলাম, কারণ ওইটা সেঞ্জিয়ে রাখলে কোনো কিছুই হবে না। আর দই আরে কিন্তু এখন কোনো কিছুই সেঞ্জিয়ে রাখবো না। এদিকে মা বাড়িতে টক দইও বসিয়েছে 1 বাটি মতো। আর এদিকে 500 গ্রাম মতো দইও আনা করিয়েছে, যে কিনা লাল দইটা হয়, ওইটা সকলেই খেতে পছন্দ করে, ওইটাও আনা করিয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু সকলেই চলে এসেছে, সবাই খেতেও বসে পড়েছে। আর আমি এইদিকে সব কিছু রেডি করে নিয়েছি। সেজদি ভাই, মেজদি ভাই সকলেই বলল যে তুই রেডি করার দিকটা তুই সামনে লে, ডেকোরেশনের দিকটা, কারণ ওইটা তুই একটু বেশি ভালো পারিস। তো সেই কারণে ডেকোরেশনের দিকটা আমি বেশি করে সামনে নিলাম। যাই হোক, এইদিকে সকলেই এবারে একে একে খেতে বসে পড়বে। এইদিকে 3টে জামাইকে দিয়েছি, মেজো জামাইবু, সোনামায়ের পাপা আছে জামাইবুকে। আর ওইদিকে আমার মাসির ছেলেটা এসেছে, ছোট মাসির ছেলে, ছোটন দাদা, আর একটা ড্রাইভার দাদা রয়েছে। আজকের মেনুতে রয়েছে ভাত, লবণ, ঘি, লেবু, কাঁচা লঙ্কা, শাক ভাজা, কাল্লা ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, আলু পোস্ত, আর মাংসর ঝোল রয়েছে, আর মাছের ঝোল রয়েছে, আম পাকা, দই, 2 রকমের মিষ্টি, পাঁপড় আর চাটনি। ব্যাস, আজকের মেনু কিন্তু এইটুকুই, খুব একটা বেশি হিজিকিচি করা হয়নি। সিম্পলের মধ্যেই খুব সুন্দর মেনু করা হয়েছে। 3টে জামাইকে নিয়ে এই 4র্থ বছর জামাই ষষ্ঠী তো বেশ ভালোভাবে কাটলো। তবে এই ভালোভাবে কাটার মধ্যেও কিন্তু একটা খারাপ লাগা রয়ে গেল, যেহেতু বড়দি আর বড় জামাইবু আসেনি, তো সেই কারণে তো একটু মনটা খারাপ লাগছেই, কারণ ওরা এলে আরও বেশ ভালো হতো। তো যাই হোক, ওইদিকে তো ওরা খাবারটা খাচ্ছে।
খাচ্ছে আর এদিকে আমিও বসে পড়েছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আজকে যেহেতু সকালে একবার মতো মুড়ি খেয়েছি, আর তো কোনো রকম কিছু খাইনি। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 2টো মতো বাজছে। এই মুহূর্তে আমি খাবার খেতে বসেছি ওদেরকে দিয়ে পরে। কিন্তু আমাকে অনেকক্ষণ আগেই বলেছে যে খেপি তুই খাবি তো খেয়ে নে, তারপরে না হয় ওদেরকে খেতে আরে সব কিছু সাজিয়ে আরে দিবি। আজকের দিনে কি আর সেটা করা যায় বলুন? ওদেরকে যতক্ষণ না আমি খেতে দিয়েছি ততক্ষণ কিন্তু আমার তৃপ্তি হয়নি। ওদেরকে খেতে দেওয়ার পরেই আমি এইদিকে বসে পড়েছি। আর আমার আর সোনা মায়ের পাপার জন্য আর মায়ের জন্য ঠাকুমার জন্য সকলের জন্যই কিন্তু মাছ করা হয়েছিল। আমাদের জন্য যে ছাগল মাংস করবে সেটাও এনে দেওয়ার কেউ নেই, আর হাঁস মাংস যে করবে সেটাও করে দেওয়ার কেউ নেই। তো সেই কারণে বিশেষ করে আমাদের জন্য মাছই করা হয়েছে। তো সোনা মায়ের পাপাকে 4 পিস মতো দিয়েছিল। সোনা মায়ের পাপা তো অত খাবেই না, ও 2 পিস মতো খেয়েছে। আমাকেও কিন্তু মা 2 পিস মতো মাছ দিয়েছিল, আমি 1 পিস মতো খেয়েছি। তো যাই হোক, এইদিকে সব কিছু খাওয়ার পরে মা এদিকে আম পাকা, দই আর মিষ্টি দিয়েছে। আর এই আম পাকাটা খেতে এতটাই মিষ্টি লাগছে, একদম দুর্দান্ত লাগছে। আর এই যে মিষ্টিটা দেখছেন, এই মিষ্টিটার নাম সর ভাজা, হয়তো অনেকেই চিনবেন। এই সর ভাজাটা মিষ্টিটা খেতে আমার যে কি ভালো লাগে। আমি যখন প্রেগনেন্সি ছিলাম 9 মান্থস, তখন আমার এই সর ভাজাটা খেতে প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছিল। তো তখন আমার বড়দি ভাই আমাকে পাঠিয়েছিল। আমাদের এই সাইডে হয়তো খুব একটা বেশ ভালো পাওয়া যায় না, হয়তো সোনামুখীতে পাওয়া যেতে পারে, তবে আমাদের এই গ্রামের সাইডে খুব একটা বেশ ভালো পাওয়া যায় না। খাওয়া দাওয়া করে সবাই মিলে শুয়েছিলাম, তো 3টে মতো বাজবে ওই রকম টাইমে, তো 4টে মতো বাজবে ওই রকম টাইমে সোনামা উঠে পড়েছিল। ওকে খাবার খাইয়ে ক্লিন করিয়ে মায়ের বাড়িতে রেখে দিয়ে এসেছি। এই মুহূর্তে আমি একবার মতো বাড়ি এসেছি, কারণ শাশুড়ি মা বলছিল যে কলাই তুলতে যেতে পারে। তো সেই কারণেই বাড়ি এসেছিলাম, বিশেষ করে বিকালের কাজগুলো বাগানোর জন্য। তবে শাশুড়ি মা বেশ অনেকগুলো কাজই বাগিয়ে রেখেছিল, এসে পরে আমি কিছু কিছু কাজ বাগিয়ে নিলাম। আর এদিকে আসার পরেই দেখছি আজকে আমার বেডশিটটা চলে এসেছে। বেডশিটটা আমার অনেক দিনের কেনার ইচ্ছা ছিল, তবে বিশেষ করে সোনা মায়ের বার্থডের জন্য আমার কেনার ইচ্ছা ছিল। আর এই যে ছোট ছোট যে পিলোগুলো রয়েছে, সোনা মা এগুলো পেয়ে ভীষণ খুশি। এদিকে তো আরো 2টো মতো পার্সেল ছিল, ওইটা তো আপনাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেই দিয়েছি যে কি এসেছে না এসেছে। আর ওইদিকে বড় মশাই বলছিল যদি যাবে তো তাড়াতাড়ি চলে যাও, না হলে এখনই বৃষ্টি নামিয়ে দিতে পারে। মেঘটা প্রচণ্ড পরিমাণে ধরেছে। আর আমি ফেসবুকে ভিডিওটা আপলোড দিয়ে গিয়েছিলাম, তবে ইউটিউবেরটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো সেই কারণে এসে আমি ছাদেতে চলে এসেছি। আপনারা হয়তো চারদিকের ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে মেঘ এসেছে, একটু পরেই হয়তো বৃষ্টি নামিয়ে দেবে। আর এদিকে প্রচণ্ড পরিমাণে ঝড়ও উঠিয়েছে। আর আমাকে ছাদে আসতে দেখে পরে আমার সেজুমঞ্জিটাও চলে এসেছে, পাকা বুড়ি কোথাকার। দুষ্টু বুড়ি কিন্তু ভীষণ পাকা পাকা কথা বলতে পারে। আমি হাই বলতে বললাম, ও কিন্তু ঠিক হাই বলে দিল। আপনারা হয়তো বুঝতে পারলেন না, আমি কিন্তু বুঝতে পারছি না। তো যাই হোক, চলুন, ছাদে তার বেশিক্ষণ থাকা যাবে না, কারণ প্রচণ্ড পরিমাণে ঝড় দিচ্ছে। এখন ঘড়ি কাটায় রাত্রি 8টা মতো বাজবে। এই মুহূর্তে আমরা মুড়ি খেতে বসেছি। আজকে তো ষষ্ঠী রয়েছে, তো সেই কারণে আজকে তো মেয়েরা একবার মতো ভাত পেয়ে থাকে। তো সেই কারণে আমরা ওই দুপুরে একবার মতো ভাত খেয়েছি, আর সকালে একবার মুড়ি, আর এই রাত্রে একবার মুড়ি। আজকে যেহেতু ওই যে ঝড় বৃষ্টি হয়েছিল বিকাল থেকে, তো সেই কারণে এখনো পর্যন্ত তো কারেন্ট আসেনি। এখনো পর্যন্ত হালকা বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে। এদিকে মা অল্প পরিমাণে কলাই ছক্কা করেছিল, বলছিল যে আলু সেদ্ধ করি। আমি বললাম যে না না, আর আলু সেদ্ধ করার দরকার নেই। চপ নিয়েছি, আর মা ওইদিকে দুধ আনলো, তো কাঁচা দুধটা রেখেছিলাম। কাঁচা দুধ দিয়ে মুড়ি খেলে বলে নাকি কোনো কিছু হয় না, তবে গরম করার পর যদি ওই দুধটা খাওয়া হয় তাহলে নাকি সেটা খেতে নেই। তো সেই কারণে কাঁচা দুধটা দিয়েই মুড়িটা খাচ্ছি। কাঁচা দুধ দিয়ে খেলে নাকি বলে কোনো রকম দোষ নেই। আর আজকে আমি রাতের খাবারটা খেয়েই বাড়ি চলে যাব, কালকে বাড়িতে কিছু কাজ রয়েছে, সকালে উঠে গেলে কিন্তু দেরি হয়ে যাবে। তো যাই হোক, চলুন, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।